ঠিক আছে স্যার। সবাই একটু মনোযোগ দেন। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 আপনার নতুন যেটা এর ভিতরে যে বইটা আসছে, যারা একটু একটু দেখে নিন। এখানে আমরা একটা আইনটা একটু ভালো করে একটু দেখে নিই। আমি দু একবার ক্লাস করে পুরোপুরি শেষ হয় নাই। যারা যারা নতুন একটু মনোযোগ দেন, এটা একটু কয়েকবার পড়ে ফেলবেন। খুবই ইন্টারেস্টিং, খুব ভালো একটা প্রশ্ন। আজকে আপনাদের একটা প্রশ্ন দিয়েছিলাম ফেসবুকে, আপনারা একটু খেয়াল করেন নাই। এটা অনেকে উত্তর লিখতে পারেন নাই। আপনাদের সরাসরি প্রশ্ন করেছিল, একটা ছেলে উত্তর দিয়েছে। আমার ফেসবুকে অনেকে আছে, এরা ক্লাস না করলেও তারা এখানে মোটামুটি ভাবে লেগে আছে, মোটামুটি ভালোই লেগে আছে, ক্লাস না করলেও যে তারা চেষ্টা করে যে কিছু এখান থেকে শেখার জন্য। তা আপনারা অনেকেই লিখতে পারেন নাই। তো প্রশ্ন করছিলাম মূলত 61 ধারা থেকে। প্রশ্নটা ছিল 61 ধারা থেকে, এই মানব পাচার ইয়া থেকে, আইন থেকে। বলছিলাম যে এই যে মানব পাচার একটি মামলা যদি পরীক্ষা এভাবে আসে যে মানব পাচার একটি মামলা উদ্ধার হয়, ভিকটিম মিতা থানায় অভিযোগ করতে গেলে দায়িত্বের এক কর্মকর্তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন এবং অভিযোগটি গুরুত্ব না দিয়ে দীর্ঘ হলে ফেলে রাখেন। পরে জানা যায় কোনো আসামি পক্ষের সাথে যোগাযোগ রেখে ইচ্ছাকৃতভাবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজর এলে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন সবাই লেখছে হচ্ছে 729, 1857, 1861, 434। আরে ভাই, এটা তো পুলিশের যে এটা তো মেন কথা, এটা পুলিশের পানিশমেন্টের ধারার অভাব নাই। কিন্তু এখানে কি চাইছে, প্রথম প্রথম শুরুতেই বলেছে মানব পাচার একটি মামলায় উদ্ধার হয় ব্যক্তি। এই যে আপনার আইনের যে ক্ষমতা, আপনি একটা ক্ষমতা নিয়ে থানায় বসছেন বিলে আপনি একজনকে আহ কর্মরত তাকে কারোর সাথে বৈষম্য আচরণ করতে পারবেন না। অনেকে আবার দিয়ে 800, 100 প্যানেল কোডের 168, 167, 217, 218 মারা শুরু করছে। প্রশ্ন না বুঝলে যা হয় আর কি। তো প্রশ্ন করছে মানব পাচার থেকে। মানব পাচার থেকে আপনি কোন জায়গাতে আসছেন? এটা সমতা নীতির প্রয়োগ থেকে প্রশ্ন করছিলাম, যেটা 61 ধারা অনুযায়ী ওই কর্মকর্তার ব্যবস্থা নিতে হবে। আর কোনো কোনো কথা না, উত্তর হবে বিষয়টি ট্রাইব্যুনাল নজর এলে এই মানব পাচার আইনে কি করবে, 61 ধারা বিধান মোতাবেক ব্যবস্থা নেবে। এইটুকু লিখলে শেষ। আর এখানে কি হয়েছে না হয়েছে, যে আপনি দেখতেছেন যে অভিযোগটি গুরুত্ব না দিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখছে। পরে জানা যায় যোগাযোগ আসামির সাথে আসামির পক্ষের সাথে যোগাযোগ রেখে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মানে বাদীর সাথে যোগাযোগ না, আসামির সাথে যোগাযোগ দেয়। যত কিছু হোক, প্রশ্নটা বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে। এটা ক্ষমতার অপব্যবহার। এই ক্ষমতার, এই সমতার নীতির এই আইনেই বলছে যে ক্ষমতার অপব্যবহার রোধে এই আইনটা করা হয়েছে, 61 ধারায় অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছো? এটা হলো সমতার নীতি। এই আইনে সমতার নীতির কথা বলা রয়েছে। তাহলে আমরা শুরুতে চলে যাই। এখানে অনেকগুলো প্রশ্ন, দুই তিনটা ক্লাস লাগবে। যে মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন, আগে ছিল মানব পাচার, আগে 3 ধারা ছিল মানব পাচার কাকে বলে, এখন চলে গেছে মানব পাচার আইনটা হচ্ছে 5 ধারা। আর এখানে 3 ধারা হচ্ছে আইনের প্রাধান্য, মনে রাখবেন। বুঝতে পারছেন? আর এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 2026, যেটা গত বছর আমরা অধ্যাদেশ ছিল, আমরা এখন আইন হিসেবে লিখবো, সমস্যা নাই। তো সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে, আমরা সবসময় দেখি 1 ধারা, এগুলো পরীক্ষা আসে না। 2 ধারাটা আসে না। সংজ্ঞা আছে এখানে কয়েকটা সংজ্ঞা, আমরা এগুলো আলাদা পড়বো সংজ্ঞাগুলো। 2, 4, 5টা সংজ্ঞা আছে। এই অধ্যাদেশের প্রাধান্য 3 ধারা, এটাও ইম্পর্টেন্ট না, তবে আইনের অতি রাষ্ট্রিক, ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রাটেরিtorial অফেন্স কে বলতে পারেন? পেনাল কোড কার্যবিধি কত? এক্সট্রাটেরিtorial আইনের অতি রাষ্ট্রিক কার্যবিধি কত, কে বলতে পারবেন? 188 স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সটাও কি, যদি আপনি যদি কোনো পতাকাবাহী বা কোনো একটা বাংলাদেশের পতাকা নিয়ে কোনো বিমান বা জাহাজে নিয়ে যদি যে দেশে আপনি গমন করেন না কেন, ওই দেশে গিয়ে যদি কোনো মার্ডার বা আপনি কোনো অপরাধ করেন, তাহলে ধরে নিতে হবে আপনি অপরাধটা এই দেশে করেছেন। এখন যেহেতু আমরা সাইবার সুরক্ষা আইনও কিন্তু আইন অতি রাষ্ট্রিক রয়েছে, সেখানে আমরা ডিজিটাল ডিভাইস ইউজ করে সেটা প্রয়োগ করবো। বাংলাদেশে বসে যদি আমেরিকা অপরাধ করে, তো বাংলাদেশে বসে করেছেন। আমেরিকা বসে যদি বাংলাদেশে কোনো কোনো জায়গায় কোনো অপরাধ হয়, আমি মনে করবো অপরাধী বাংলাদেশে বসে করেছেন। অ্যাজ ইউজুয়াল এই কথাটা এখানেও রয়েছে, এই 4 ধারা। এখন আমরা যেটা পড়বো দ্বিতীয় ধারা, দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্ব দিব এবং তৃতীয় অধ্যায়টাকে গুরুত্ব দিব। এই দুইটা অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আপনাদের, এখানে মানব পাচার সংক্রান্ত সংজ্ঞা আমরা এগুলো একটু পরে পড়বো, পরে দেখবো, এগুলো একটু পড়ে নিবেন। মানব পাচার কাকে বলে 5 ধারায় বলছে। জাস্ট আমরা আজকে সূচিটা একটু আমরা একটা গল্প আকারে শেষ করবো। তো মানব পাচার বলা রয়েছে যে 5 ধারা, আগে 3 ধারা ছিল, এখন চেঞ্জ হয়েছে 5। এই মানব পাচারে যদি কেউ অপরাধ করে, এবার দণ্ড হলো 6 ধারা, শাস্তি হচ্ছে 6 ধারা, মনে রাখবেন। সংঘবদ্ধ সংঘবদ্ধ মানব পাচার যদি কেউ করে, সেটা 7 ধারা। মানব সংঘবদ্ধ ভাবে যদি কোনো চক্র করে, সেটা 7। আর মানব পাচার অপরাধ সংগঠন যদি কেউ যদি কোনো সম্পত্তি ব্যবহার করে অনুমতি দেয়, দলিলাদি দেয়, তাহলে 4 ধারা। এগুলো চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন? কাউকে যদি জবরদস্তিমূলক ভাবে কোনো শ্রম সেবা নেয়, কাউকে জোর করে কোনো কিছু কাজ করে, এটা হচ্ছে 9 ধারা। এটা আগেও ছিল। আর মানব পাচার অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি চুরি করে, যে হাসপাতাল থেকে চুরি, মানব পাচার, এই অপহরণ করে, চুরি করে, সেই ক্ষেত্রে হচ্ছে 10 ধারা। এটা খেয়াল রাখবেন। আর পতিতাবৃত্ত, এগুলো আমরা পড়ছি, গতবারও পড়ছি। পতিতাবৃত্ত এগুলো একই রয়েছে। পতিতাবৃত্তি বা জনশোষণ, কোন যদি এই যে পতিতাবৃত্তি কাউকে ডাকে আমদানি রপ্তানি করে, কাউকে স্থানান্তর করে, সেটা হচ্ছে আপনার 11। আর এই যে আমরা বাসা বাড়িতে যদি কেউ পতিতালয় করে বাসা বাড়ি, সেটা হচ্ছে 12 ধারা, মনে রাখবেন। বাসা বাড়িতে কেউ যদি পতিতালয় হিসেবে ব্যবহার অনুমতি দেয়, সেটা হচ্ছে 12।
আর কাউকে যদি ডাকছে আপনার বাসার নিচে দাঁড়ায় আছেন বা এদিকে ওদিকে দাঁড়ায় আপনার পতিতার বৃত্তির জন্য ডাকতেছেন তাকে, কাউকে আয় এদিকে আসো, এটা হচ্ছে 13 ধারা। আমরা এগুলো যাচ্ছে, এগুলো টেনশন নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে নতুন যে সংজ্ঞা হয়েছে অভিবাসী চোরাচালান কি, বা এটার মানব পাচার অভিবাসী চোরাচালান পার্থক্য কি, পার্থক্য আসবে না, বাট কি এটাও আসবে না, জাস্ট রিডিংটা পরে নিন। অভিবাসী চোরাচালান 14, যেহেতু এটা মাইগ্রেন্টের কথা, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হচ্ছে, এই জন্য এটা অভিবাসী চোরাচালান অ্যাড করা হয়েছে। অভিবাসী চোরাচালানের তাহলে দণ্ড কত হবে? 15 ধারা হবে। অভিবাসী চোরাচালান যদি কেউ করে সেটা শাস্তি হচ্ছে 15 ধারা। তবে এই ক্ষেত্রে কোনো যদি ওই মানব পাচারের মতো কেউ যদি দলিলাদি সৃজন করে, সংগ্রহ করে, দখল করে, এটা হচ্ছে 16 ধারা, দূরে দূরে, কারণ এখানে স্টাম্পের কথা, রেকর্ড একটা কিছু থাকবে, রেকর্ডের পাবো। আর কেউ যদি কোনো সুবিধা নিয়ে কোনো বাসিন্দাকে আশ্রয় দেয় বাসিন্দাকে, এক জায়গা থেকে আপনি বর্ডারে যে আশ্রয় দিচ্ছেন, এই অপরাধ, এটা আপনার 17 ধারা। চোরাচালান যিনি শিকার, এখন তাকে আপনি কিন্তু মারাত্মক জখম করতেছেন, যা জীবন নিরাপত্তা বিপন্ন করতেছেন, তাকে নিষ্ঠুর আচরণ করতেছেন, মারধর করতেছেন দৈরা, তো এই চোরাচালান শিকার অভিবাসীকে, তাহলে 18 ধারা। এই মারধর, হুমকি টুমকি, নিষ্ঠুর আচরণ হচ্ছে 18 ধারা, মনে রাখবেন। আর এই সংঘবদ্ধ, আমরা ওখানে পড়েছিলাম 7 ধারা, সংঘবদ্ধ যদি মানব পাচারের 7 পড়েছিলাম, বাট এখানে যদি সংঘবদ্ধ অভিবাসী চোরাচালান পাওয়া যায় সেটা 19 ধারা, যার পার্থক্য এখানে। আর কেউ যদি কোনো মাধ্যমে ডিজিটাল বা কোনো চোরাচালান ডিজিটাল বা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞাপন দেয়, প্রচার চালায় এরকম, তাহলে 20, সেটা মনে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। কোন অভিবাসী চোরাচালানের জন্য এক দেশ থেকে অন্য দেশে ডিজিটালের মাধ্যমে কোনো মাধ্যমে বিজ্ঞাপন প্রচার চালায়, সেটা হচ্ছে 20 ধারা। চতুর্থ অধ্যায় আর একটু নিবেন, এটা শাস্তির ক্ষেত্রে নেবেন। চতুর্থ অধ্যায় মনোযোগ দেন। চতুর্থ অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট, যে অন্যান্য কিছু দণ্ড রয়েছে আমাদের, যে সংবাদ মাধ্যমে পাচার চোরাচালানের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ, কেউ যদি পরিচয় প্রকাশ করে, যেমন আমরা নারী শিশু 14 পড়েছি, আমরা শিশু আইনে পড়েছি যে সংবাদ মাধ্যমে কোনো শিশুকেও আমরা প্রকাশ করতে পারবো না। এই ক্ষেত্রেও সংবাদের মাধ্যমে মানব পাচার বা চোরাচালানের শিকার ব্যক্তি পরিচয় প্রকাশের কেউ যদি করে ফেলে, সেটাও দণ্ডের কথা বলে 21 ধারা। অপরাধ সংগঠনের মধ্যে প্ররোচনা, যে সহায়তা, আমরা বলি না যে সেই নারী শিশুতে 30 পড়েছি, প্যানেল পড়ে 107 পড়েছি, 109 পড়েছি, 114, অন্যান্য আইনে যে সহায়তার কথা বলা রয়েছে, এখানেও আমরা অপরাধ সংগঠনের প্ররোচনা, সহায়তা যদি কেউ সহায়তা করে, সেটা 22 ধারা, 22 ধারা পড়েছে। আবার 22 ধারা অন্যান্য ক্ষেত্রে 22 ধারা আমরা যে কি বলে নারী শিশুতে পড়েছে কি, যেটা হচ্ছে জবানবন্দি 164, যেটা হচ্ছে অন্য আইনে হয়েছে। ভিকটিম বা সাক্ষীকে যদি হুমকি দেয়, মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট। ভিকটিম কোনো একটা তদন্ত কার্যে বিঘ্নিত করার জন্য ভিকটিম সাক্ষীকে যে সাক্ষী দিবি না, এই মামলা এই ঘটনার কোনো সাক্ষী দিবি না, যে এরকম যদি ভিকটিম বা কোনো মামলা কোনো সাক্ষীকে যদি বা তদন্ত কার্যে কোনো বিঘ্ন সৃষ্টি করে, সেটা হচ্ছে 23 ধারা। এটা আগেও ছিল, এটা এই ধারা অন্য আরো আগে ছিল। তাহলে কোন ভিকটিমকে যদি কোনো ধরনের ভিকটিম বা সাক্ষীকে হুমকি কোনো যে সাক্ষী প্রদান কোনো বিচার কার্য যদি বিঘ্ন সৃষ্টি করার জন্য দেয়, সেটা 23। আর কোনো বলে যেটা আপোষ করে ফেলো, সাক্ষীকে বলে বা ভিকটিমকে বলে যে এটা আপোষ করে ফেলো, আপোষের জন্য কোনো চাপ দেয়, প্রয়োগ দেয়, ভয়ভীতি দেয়, এই আপোষের জন্য দেয় 24। আপোষের জন্য যে কোনো কিছু দেয়, এটা আমরা আপোষ করে ফেলো, যদি থ্রেটটা যে আপোষ না করে তোমাকে দেখে ফেলবো, খেয়ে ফেলবো, সেই ক্ষেত্রে হচ্ছে 24। আর মিথ্যা মামলা অন্য আইনে যতগুলো রয়েছে 6, 13, 15, 17, আমরা যেগুলো পাইছি, 6 পাইছি, 13 পাইছি, 15 পাইছি, 17 পাইছি কি নারী শিশু, তাহলে আমার বাল্য বিবাহ অন্য আইনে যা পাইছি না কেন, যৌতুকে যাই পাইছি পাই না, কিন্তু এইখানে যে মানব পাচার এই আইনে চোরাচালান অভিবাসন আইনে আমরা পাবো, সেটা হচ্ছে 25 ধারা। 25 ধারা, যে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দায়ের করে যদি, তার বিরুদ্ধে 25 ধারায় ব্যবস্থা নেওয়া যাবে। অপরাধ আমলযোগ্যতা, জামিনযোগ্যতা, আপরযোগ্যতা, পুরোটাই যদি এটা একটা কগনিজেবল অফেন্স, এটা একটা বেলেবল অফেন্স, এটা হচ্ছে কম্পাউন্ডেবল অফেন্স, অর্থাৎ আপরযোগ্য করছে, জামিন করছে, আমলযোগ্য। এই ধরনের যত জায়গায় এমসিকিউ পাবেন রিটেন, এটা রিটেনের, এটা এমসিকিউ আসবে 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 আসবে, বুঝতে পারছেন? এই 3টা অধ্যায় দেখালাম, সবগুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে আমরা যেটা পরীক্ষার জন্য আসে, সেটা হচ্ছে এখানে 2টা ধারা আসবে, 3টা ধারা এখান থেকে, যেটা হচ্ছে অভিযোগ দায়ের 28, এটা ইম্পর্টেন্ট না। আইনগত অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনগত কিছু অনুমান রয়েছে, যেটা মাদক দ্রব্য আইনে কি বলতে পারেন, কত মাদকে আইনসঙ্গত অনুমান কত? 55 স্যার। 55, 55। প্রিজাম্পশন কত করে। ধারা স্যার? হ্যাঁ, 55 ধারা। এখানে বলছে আইনসঙ্গত অনুমান 29 ধারা, কিছু মিলাই পড়বেন। আর গতবার পরীক্ষাতে এটা চলে আসছিল, যেটা আসছিল প্রতিরোধমূলক তল্লাশি, আটক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যে কোনো মানব পাচার আইনে, যে অভিবাসন আইনে যদি আপনি কোনো সংবাদ পান, তাহলে পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা হচ্ছে 31 ধারা। আই রিপিট, 31 ধারা। আগে ছিল 20 ধারা। আগে কিন্তু আইনে ছিল মানব পাচার, যে প্রশ্নটা আসলে গতবার 20 ধারায়, কিন্তু এবার যদি আসে প্রতিরোধ তল্লাশি আটক ক্ষেত্রে শুধু 31 ধারা মোতাবেক আপনি তল্লাশির যে সিস্টেম, যে তল্লাশির যে বিধান রয়েছে, সেই অনুযায়ী ফৌজদারি কার্য বিধান করে আপনি কার্যক্রম চালাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংক হিসাব ইত্যাদি নিশ্চয়ই, যেটা হচ্ছে আমরা মাদক আইন পড়েছি। কেউ বলতে পারেন মাদক আইনে কত? যেটা হচ্ছে কোনো মাদক আইনে যদি কোনো কারোর বিরুদ্ধে আমরা মাদক আইনে 33, গুড। এখানেও কিন্তু 32, এখানে হচ্ছে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে গিয়ে যদি কারো দেখেন তার ব্যাংকে অনেক টাকা রয়েছে মাদকের সাথে জড়িত, সেগুলো কি করবেন? ফ্রিজ করবেন, সেগুলো নিষ্ক্রিয় করার জন্য আদালতে
প্রেয়ার করবেন, আদালত প্রেয়ার অনুযায়ী আইন আদালতে শুনানি হবে, শুনানি পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে, সেটা বলা রয়েছে 33 দ্বারা। মাদক আইনে এখানে বলছে 32 দ্বারা। আরেকটা বলছে ওখানেও মাদক মানে 34, ওখানে বলছে সম্পত্তি হস্তান্তর নিষেধ, যেটা বলা রয়েছে যে আপনি যে সম্পত্তি কোনো মানি বাজার থেকে, লন্ডারিং। হ্যাঁ মানি লন্ডারিং অনুযায়ী, রাইট, মানে 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গুড। সম্পত্তি এই ক্ষেত্রেও বলছে যে সম্পত্তি হস্তান্তর যদি এরকম পাওয়া যায় কোনো বাজারতকরণের অতিরিক্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে, এখানে 33 দ্বারা বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ধারাগুলো, এগুলো বিস্তারিত আলোচনা হবে প্রশ্ন আকারে, কোনো টেনশন নাই, জাস্ট আপনারা আবার আজকেই পরে এই সূচিগুলো শেষ করে দেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট এখানে এবার অ্যাড করছে, সেটা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি বিদেশে গমনে বাধা, যেটা হচ্ছে 34, যে অভিযুক্ত ব্যক্তি কখনো বিদেশে যেতে পারবে না, এটা বাধা বাধা রয়েছে, এ এনে অ্যাড করে দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে যেগুলো আছে, এখানে এই ষষ্ঠ অধ্যায়ে গিয়ে আমরা এগুলো এত কিছু পড়বো না, ষষ্ঠ অধ্যায়ে যা পড়বো এই যে রুদ্রকক্ষে 42 ধারাটা, রুদ্রকক্ষে বিচার, যেটা ক্যামেরা ট্রায়াল ইন ক্যামেরা যেটা বলি, যেটা আমরা শিশু আইনে পড়েছি, নারী শিশুতে পড়ছি, শিশু আইনে পড়ছি রুদ্রকক্ষ বিচার, এবং আমরা আরেকটা আইনে পড়ছি, ক্যামেরা ট্রায়াল কোথায় পড়েছি বলতে পারেন? আমরা পড়েছিলাম পারিবারিক সহিংসতা। পারিবারিক সহিংসতা প্রতিরোধ, হ্যাঁ পারিবারিক সহিংসতা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম। তো যাই হোক, এটা একটু দেখবেন। আর আসামির অনুপস্থিতি বিচার, অন্য আইনে যেখানে যেখানে যে বিষয়গুলো রয়েছে, কার্যবিধি, অন্য আইনে রয়েছে এসিড, নারী শিশু, এখানে কিন্তু আসামি অনুপস্থিতি বিচারের কথা বলা রয়েছে 43 ধারা। আরেকটা ইম্পর্টেন্ট বলি, এটা আসবে না পরীক্ষায়, ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা, যেমন ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি ক্ষমতা আমরা যেমন সন্ত্রাসীতে পাবো, নারী শিশুতে পাবো, কার্যবিধিতে পাবো, সাক্ষ্য আইনে পাবো, সেই ক্ষেত্রে এখানে বলছে ম্যাজিস্ট্রেট, এগুলো জাস্ট রিডিং, এগুলো পরীক্ষা আসবে না। আর এখানে আর কোনো কিছু নাই, বিদেশি দলিল গ্রহণযোগ্যতা, এগুলো দরকার নাই। এই পর্যন্তই। খেলা আমরা লাস্টের দ্বারা দেখলাম কত, 61। ওখানে ওই যে আবার একটু কথা আছে, এখানে আর একটু একটু বলে নেই, এটা আমরা একটু বিস্তারিত পড়বো, তখন একটু ভালো লাগবে। আমরা গল্পটা পড়ার আগে একটু দেখে আসি যে আমরা এখানে একটু এই ভিকটিমের কিছু কিছু সুরক্ষা আছে, বুঝতে পারছেন? এখানে এই ভিকটিমের কিছু আইনের, এই আইনের কিছু সুরক্ষা আছে, যে ভিকটিমে কি কি সুরক্ষা পাবে, এগুলো একটু আমাদের জানা দরকার। এগুলো পরীক্ষা আসে যে এই আইনের সবসময় খালি অভিযুক্ত ব্যক্তিকে যে এগুলা রয়েছে আসামিদের ক্ষেত্রে, কিন্তু এখানে ভিকটিমের কিছু কিছু সুরক্ষা রয়েছে। দেখি এখানে লেখা আছে কিনা, একটু দেখে আসি। কয়েকটা ধারা মাত্র, এর মধ্যে এই যে 61 কিন্তু একটা আহ সুরক্ষার কথা বলা চলে আর কি। আচ্ছা, হ্যাঁ, এই যে চলে আসছে, যে হচ্ছে ভিকটিমকে চিহ্নিত, আপনি ভিকটিমকে চিহ্নিত করবেন, যদি আমরা যদি কলকাতায় পাওয়া যায় বা ওই দেশের এই দেশে পাওয়া যায়, এদেরকে চিহ্নিত করতে হবে, উদ্ধার করতে হবে, আবার প্রত্যাবর্তন করতে হবে। আর হচ্ছে ভিকটিমের প্রত্যাবাসন, রিপ্রাইটেশন, প্রত্যাবর্তন, রিটার্ন করতে হবে, এটা একটা 50। আর এই যে ভিকটিমের যে বিরুদ্ধে কোনো ব্যবস্থা, ক্ষতিপূরণ, আইনি কোনো সহায়তার জন্য, এগুলা সবসময় গোপনীয়তা রক্ষা করবে, এই 51 বলছে। আর আশ্রয় কেন্দ্র কেন্দ্র এগুলা দরকার নাই। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, 54 ধারা, বিচারে ভিকটিমের ফৌজদারি সুরক্ষা পাবে, এই ভিকটিমের সাক্ষী সুরক্ষা পাবে, এখানে এই যে পুলিশের যে নিরাপত্তা, এগুলো কিন্তু সুরক্ষা পাবে এই 54 ধারা, 54, এই এই আইন আর কি। আর হচ্ছে ভিকটিম সাক্ষী সুরক্ষা, যেটা 55, এই আইনে, এটাও একটা কোনো কেন্দ্র বা কোনো আটক রাখা যাবে না, এবং সাক্ষীর ক্ষেত্রে তারা সুরক্ষা পাবে। তো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, 56 ধারায় বলছে যে ক্ষতিপূরণের জন্য দেয়ানি মামলা, যে এই আইনের জন্য ফৌজদারি মামলা ছাড়াও কেউ যদি ক্ষতি হয় চুক্তি কারণে ক্ষতি মামলা করতে পারবে, যে আমি ক্ষতিপূরণ হয়েছে। আর আর্থিক সহায়তা, এটা সবসময় পেয়েই থাকে। এখানে এই অধ্যায়টাকে 2-3টা ধারা, আমি এগুলো বলে দিব না, এই 2-3টা, এগুলো এত দরকার নেই, যার সুরক্ষা 2-3টা ধারা। আর 61টা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আইনের সমতার নীতি, সমতার নীতির প্রয়োগ, এটা সমতার নীতির প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসলে এখানে এই কাজ করতে পারে পুলিশের, এটা যেটা পুলিশের বিরুদ্ধে, তো এই জন্য আসতে পারে যে এটা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। আমি এই পর্যন্ত একটু সূচি রিভিশন দিলাম, আমরা একটু গল্পটা নেই, তারপর আমরা উঠে যাবো।